वेलकम स्टूडेंट्स, दिस इज सुभाषिस सर फ्रॉम सुभाषिस क्लासरूम। आजकेर आमरा माध्यमिक 2024 विभिन्न टेस्ट पेपर थेके आसा 2 एवं 3 नम्बरेर प्रश्नेरगुलोर समाधान करछिलाम आमादेर विभिन्न क्लासे चैप्टार वाइज। आजकेर आमरा पर्याय सारणी ओ मौलेर धर्मेर पर्याय बृत्तता थेके एवं आयनीय समयोजী बंधन थेके 2 एवं 3 नम्बरेर इम्पर्टेंट कोश्चेनगुलो এই ক্লাসে বা এই সেশনে আলোচনা করব, যেখানে তোমাদের যাবতীয় সমস্যাগুলো তুলে ধরব এবং মাধ্যমিক 2024 এর ক্ষেত্রে যেগুলো সাজেশন ওয়াইজ কোশ্চেনগুলো সেইগুলো আমরা আলোচনা করব সঠিকভাবে। প্রথম কোশ্চেনটা দেখো, একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পর্যায়গত ধর্ম কি? তারপর ওই সঙ্গে ক্ষারীয় মৃত্তিকা মৌল কথার অর্থ কি, কোন শ্রেণীতে মৌলগুলির ক্ষারীয় মৃত্তিকা মৌল বা কোন শ্রেণীকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল। তোমরা নিশ্চয়ই জানো পর্যায় সারণী থেকে যে কোশ্চেনগুলো আসে বেশিরভাগ দেখা গেছে পাটে পাটে কোশ্চেন আসে, অর্থাৎ 1+1+1 বা 2+1 এইভাবে কোশ্চেনগুলো আসে। তাহলে আমাকে খুব ভালো করে পর্যায় সারণী সম্পর্কে জানতে হবে। যদি পর্যায় সারণী সম্পর্কে খুব ভালো করে জেনে থাকো তোমরা, তাহলে পর্যায় সারণী থেকে কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না। এখানে এই একটা কেমিস্ট্রি চ্যাপ্টার যেখানে আমরা বই হাত না দিয়েও শুধুমাত্র টেবিলটা পড়েই আমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায়। ক্লিয়ার? চলো আমরা সেই চেষ্টা করি কিভাবে আমরা ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দেব। প্রথমেই দেখো পর্যায়গত ধর্ম কি। তোমরা দেখতে পাচ্ছ এই একটা আমাদের পর্যায় সারণী। পর্যায় সেটা মেন্ডেলিভ হোক বা আমাদের আধুনিক পর্যায় সারণী হোক, আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে এবং মেন্ডেলিভের ক্ষেত্রে 7টা পর্যায়, আর মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা 9টি ছিল, 8টি পরে একটা সংশোধিত করা হয়েছে +8+1 করা হয়েছে, অর্থাৎ 9টি, যেখানে 1 থেকে VII পর্যন্ত 7টা গ্রুপ করা হয়েছে এবং আরেকটা করা হয়েছে 0 শ্রেণীকে ধরা হয়েছে। এবং আমাদের আধুনিক পর্যায় সারণীতে সেখানে আমরা দেখতে পাবো পর্যায় সংখ্যা 7টি এবং শ্রেণী সংখ্যা 18টি। ঠিক আছে, দেখো এইখানে একটা আধুনিক পর্যায় সারণী দিয়েছি। দেখো এই সোজা বরাবর অর্থাৎ একের পাশে এক, এটা হচ্ছে আমাদের এই বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের শ্রেণী, এবং এই বরাবর যেগুলো আছে অর্থাৎ নিচে নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কি পর্যায়। এরকম অনুযায়ী আমাদের 7টা পর্যায় দেখতে পাচ্ছ এবং 18টি শ্রেণী। বলছে পর্যায় ধর্ম কি? পর্যায় ধর্ম কি? নিচে নিচে যেগুলো আছে তাহলে একটা শ্রেণী, এগুলো সব শ্রেণী আর এগুলো হচ্ছে কি সব পর্যায়। বলছে পর্যায় ধর্ম কি? বলছে পর্যায় ভিত্তি দিয়ে অর্থাৎ একটা পর্যায় থেকে অন্য পর্যায় বা আমরা 2 নম্বর পর্যায়। 2 নম্বর পর্যায়ে কি আছে? প্রথমে আছে কি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এরকম করে আছে, কার্বন আছে। বলছে পর্যায়গত ধর্ম তাকেই বলা হয়। বলছে একটা পর্যায় বরাবর যদি যাওয়া যায় ওই মৌলগুলোর ধর্মের কি হয় পর্যায়গতভাবে পুনরাবৃত্তি ঘটে। যেমন কি আমাদের জারণ ধর্ম, বিজারণ ধর্ম, আমাদের ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোপজিটিভিটি, তারপর আমাদের ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তারপর আমাদের স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, এগুলোকে আমরা বলি পর্যায় ধর্ম। কারণ কি পর্যায় সারণীর পর্যায় বরাবর গেলে এদের কি শ্রেণী ওয়াইজ এদের কি হয় ধর্মগুলো পরিবর্তন হয়, আর এই ধর্মগুলো পরিবর্তন হয় বলে এদেরকে বলা হয় কি পর্যায়গত ধর্ম। অর্থাৎ শ্রেণী বরাবর প্রত্যেকটা মৌলের একটা শ্রেণী বরাবর প্রত্যেকটা মৌলের ধর্ম একই রকম, 2 নম্বর শ্রেণী বরাবর প্রত্যেকটা মৌলের ধর্ম একই রকম, 3 থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা মৌলের আমরা দেখব ধর্মগুলো একই। এরকম করে প্রত্যেকটা পর্যায় এবং পর্যায় ভিত্তি তাদের ধর্মের পরিবর্তন হয়, আর এই ধর্মের পরিবর্তনকে আমরা বলি পর্যায় ধর্ম। ক্লিয়ার করতে পারলাম আশা করব। তাহলে এই ধর্মটাকে আমরা বলি কি পর্যায় ধর্ম। ঠিক আছে, ক্লিয়ার? এবার তোমাদের নেক্সট কোশ্চেন দেখো, ক্ষারীয় মৃত্তিকা কি? ক্ষারীয় মৃত্তিকা মৌল কি? ঠিক আছে, আমরা প্রথমেই দেখাচ্ছি ক্ষারীয় মৃত্তিকা মৌল কি। দেখো এই পর্যায় সারণীতে 2 নম্বর শ্রেণীটাকে বলা হয় কি, তোমাদের তৃতীয় নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা প্রথমে বলছি। আধুনিক পর্যায় সারণীতে 2 নম্বর শ্রেণীর প্রত্যেকটি মৌলকে আমরা বলি কি, প্রতিটা মৌলকে আমরা বলি কি ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্লিয়ার করতে পারলাম? তাহলে 2 নম্বর শ্রেণীকে আমরা বলি ক্ষারীয় মৃত্তিকা মৌল, যেখানে আমরা
যদি এটা মেন্ডেলিভের বলে তাহলে গ্রুপ 2A ওই শ্রেণীটাকে আমরা বলি কি ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্লিয়ার? দেখতে পাচ্ছ ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো কি কি। প্রথমে দেখো বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, আর তার নিচে নিচে সবগুলো আছে, এইগুলো হচ্ছে আমাদের কি ক্ষারীয় মৃত্তিকা মৌল। এবার দেখো আমি ক্ষারীয় মৃত্তিকা মৌলটা কি বা কেন বলা হয় সেটা বলছি। তাহলে ক্ষারীয় মৃত্তিকা মৌল কি? ক্ষারীয় মৃত্তিকা মৌল, এই নামের ক্ষেত্রে দুটো জিনিস ঢুকে আছে, একটা ক্ষারীয় আর একটা কি মৃত্তিকা। মৃত্তিকা কথা অর্থ কি? মাটি, তাই তো। ক্ষারীয় কথা অর্থ ক্ষারধর্মী, অর্থাৎ এই শ্রেণীর প্রত্যেকটা মৌল, এই যে বেরিলিয়াম, ঠিক আছে, তারপর আমাদের ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই মৌলগুলো এবং আরও নিচে আছে, এই মৌলগুলো ক্ষারের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, সল্ট অ্যান্ড ওয়াটার। ক্লিয়ার করতে পারলাম? তার জন্য এদিকে বলা হয় কি ক্ষারীয় মৌল। ক্লিয়ার করতে পারলাম? এই শ্রেণীর মৌলগুলো ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, ঠিক আছে, লবণ অর্থাৎ সল্ট এবং ওয়াটার জল উৎপন্ন করে। ক্লিয়ার? যার জন্য একে বলা হয় কি ক্ষারীয় মৌল। ঠিক আছে, এবার মৃত্তিকা কথা অর্থ কি মাটি। এদের বেশিরভাগটাই কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়। মাটিতে পাওয়া যায় বলে একে বলা হয় কি মাটিতে পাওয়া যায়, তার জন্য একে বলা হয় কি মৃত্তিকা মৌল। এই জন্য দুজনকে একসাথে বলা হয় কি ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্লিয়ার করতে পারলাম? আশা করব সমস্যা নেই। ক্ষারীয় কেন বলা হয়? এরা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, 1 নম্বর। এবং আর মৃত্তিকা কেন বলা হয়? এদের বেশিরভাগটাই মাটিতেই পাওয়া যায়, তার জন্য একে বলা হয় কি মৃত্তিকা মৌল। টোটালটা একসাথে বলা হয় কি ক্ষারীয় মৃত্তিকা মৌল। কত নম্বর শ্রেণীকে বলা হয়? 2 নম্বর শ্রেণীকে বলা হয় কি ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্লিয়ার করতে পারলাম? দেখো এগুলো আমরা জাস্ট সাজেশন প্রশ্নগুলো আলোচনা করছি। এবার তোমরা যদি বলো স্যার পর্যায় সারণীর প্রত্যেকটা জিনিসে বলে দিন, তাহলে তো সম্ভব নয়, কারণ এটা আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি, তাহলে সবগুলো বলতে পারবো না। অর্থাৎ যতগুলো না বললে নয়, তাহলে আমরা সেইগুলোই বলবো। এবং পরবর্তী যখন আমরা পর্যায় সারণী ক্লাস করব, কমপ্লিট ক্লাস, সেখানে তোমাদের খুঁটিনাটি সমস্ত কিছু মেন্ডেলিভ, এই পর্যায় সারণী, বিভিন্ন পর্যায় সারণী যারা চেষ্টা করেছে, ডোবেরিনার, অনেকে চেষ্টা করেছে, প্রত্যেকটা কথা ভালো করে বলবো। এখন তার সময় নেই, আর 1 মাস মাত্র বাকি আছে, তোমরা সবাই জানো। তার জন্য আমরা কি করছি, শুধুমাত্র সাজেশন কোশ্চেনগুলো আলোচনা করছি। ক্লিয়ার? প্রথম প্রশ্নের তোমাদের অ্যান্সার মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। আর এখান থেকে কোশ্চেন রিলেটিভ যে এর পারিপার্শ্বিক যে কোশ্চেনটা কি আসে, বেশিরভাগ কোশ্চেন আসে কি পর্যায়গত ধর্ম কি, বা পর্যায়গত ধর্ম নয় এমন একটি ধর্ম উল্লেখ করো। ঠিক আছে, পর্যায়গত ধর্মগুলো কি কি বললাম আরেকবার বলে দিচ্ছি। পর্যায়গত ধর্ম: জারণ, বিজারণ, ধাতব ধর্ম, অধাতব ধর্ম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা, পজিটিভিটি, নেগেটিভিটি। ঠিক আছে, বা একে বলা হয় অপরাধর্মিতা, একে বলা হয় পরাধর্মিতা। ক্লিয়ার? আচ্ছা, আয়নন বিভব, এইগুলো হচ্ছে আমাদের কি পর্যায় ধর্ম। ক্লিয়ার? এবার এখান থেকে এগুলো তো পর্যায় ধর্ম আমি জানলাম। এবার এখান থেকে কোশ্চেন আসে কি এমন একটি ধর্মের নাম বলো যা পর্যায়গত ধর্ম নয়। সেটা হবে আমাদের অ্যান্সার তেজস্ক্রিয়তা। ক্লিয়ার করতে পারলাম? তেজস্ক্রিয়তা একটা অনেকগুলো মৌলের ধর্ম যেটা পর্যায়গত ধর্ম নয়। ক্লিয়ার? শর্ট কোশ্চেনটা সবচেয়ে বেশি পরিমাণ আসে, পর্যায়গত ধর্ম নয় এমন একটি ধর্মের উদাহরণ দাও। কি হবে? তেজস্ক্রিয়তা। ক্লিয়ার? চলো, এই কোশ্চেনটা মোটামুটি কমপ্লিট। চলো আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো। যারা আমাদের এই সেশনে নতুন, তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো, এবার কোশ্চেনটা সবচেয়ে বেশি পরিমাণ আসে, পর্যায়গত ধর্ম নয় এমন একটি ধর্মের উদাহরণ দাও। কি হবে?
তেজস্ক্রিয়তা। ক্লিয়ার? চলো এই কোশ্চেনটা মোটামুটি কমপ্লিট। চলো আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো। যারা আমাদের এই সেশনে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ অপরাধর্মিতা বা ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলে, বা ওটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি কি? চারটে কোশ্চেন একই অ্যান্সার। ক্লিয়ার করতে পারলাম? তড়িৎ ঋণাত্মকতা কি, ইলেকট্রোনেগেটিভিটি কি, তড়িৎ অপরাধর্মিতা কি, বা ইলেকট্রন আসক্তি কি? একই কোশ্চেন। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিক 2024-এর ক্ষেত্রে। তড়িৎ ঋণাত্মকতা কি আগেই বলে দিই, আগে লিখে দিই, ঠিক আছে? তড়িৎ ঋণাত্মকতা কি বলছে? যৌগের অণুতে উপস্থিত বন্ধন সৃষ্টিকারী বা তোমাদের বইতে দেখবে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা, ঠিক আছে, ইলেকট্রন জোড়, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে তাহলে এটার পরিবর্তে তোমরা এটাও লিখতে পারো, সমযোজী বন্ধনে থাকা ইলেকট্রন জোড়কে, এটাও রিপ্লেস করতে পারো, ঠিক আছে? যৌগের অণুতে উপস্থিত বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে, ঠিক আছে, নিজের দিকে বা নিজের নিউক্লিয়াসে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ অপরাধর্মিতা বা ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রন আসক্তি। ক্লিয়ার? এটা তো সংজ্ঞা। এর ব্যাপারটা কি বলি? তাহলে ব্যাপারটা কি বলছে? কোনো যৌগের অণুতে উপস্থিত থাকা বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে বা সমযোজী বন্ধন আবদ্ধ থাকা ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে কি বলা হয়? আমাদের তড়িৎ ঋণাত্মকতা। ধরো আমাদের Cl2, কথা অর্থ কি? Cl এর দুটো ইলেকট্রন বন্ধন সৃষ্টি করে আছে, আর Cl বাইরে কক্ষে 6টা ইলেকট্রন আছে, এরও সেম জিনিস আছে। বলছে এই যে বন্ধন জোড়টাকে যদি অন্য কোনো মৌল নিজের দিকে আকর্ষণ করতে সক্ষম হয়, তখন তার এই আকর্ষণ করার ক্ষমতাকেই আমরা বলি কি? তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ অপরাধর্মিতা বা ইলেকট্রন আসক্তি। ঠিক আছে? ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে? যেমন তোমরা এখন ভালো করো, ঠিক আছে, মেয়ে দেখলেই আকর্ষণ ক্ষমতা তোমাদের বেড়ে যায়। তাহলে এই আকর্ষণটা দেখতে পাই না, তাহলে ওই আকর্ষণটাই হচ্ছে আমাদের আসক্তি, তাই তো আমরা আকর্ষণকে আসক্তি বলি। তাহলে ওটাও তোমরা উদাহরণ হিসাবে অ্যাপ্লাই করতে পারো। সেই আসক্তি যার চোখে দেখা যায় না কিন্তু আকর্ষণ থাকে, আর সেই আকর্ষণকে আমরা বলি কি? কাকে আকর্ষণ করার ক্ষমতা? মহিলাকে নিশ্চয়ই নয়, গজব বেইজ্জতি নয়, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে আমরা বলি কি? তড়িৎ অপরাধর্মিতা বা তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। ক্লিয়ার? তাহলে এটাই লিখবে, যদি সংজ্ঞা পড়ে এটাই লিখবে। ঠিক আছে? এবার এখান থেকে আর কি আসে বলে তড়িৎ ঋণাত্মকতা
পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বা ডান দিক থেকে বাম দিকে গেলে কি পরিবর্তন হয়, বা শ্রেণী বরাবর উপর থেকে নিচে এলে কি পরিবর্তন হয়, এটাও একটু ব্যাপারটা জেনে নাও। ঠিক আছে, চল দেখো আমি যে কোনো একটা পর্যায় নিচ্ছি, যে কোনো একটা পর্যায়, ধরো আমি 2 নম্বর পর্যায়ে নিচ্ছি। 2 নম্বর পর্যায়ে কি আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। এর 3 নম্বর আমার অ্যাটমিক নাম্বার 3, এর 4, এর 5, 6 অ্যাটমিক নাম্বার কথা অর্থ পরমাণু ক্রমাঙ্ক। ঠিক আছে, আমরা ইলেকট্রন বিন্যাস সবাই শিখেছি। তাহলে ইলেকট্রন বিন্যাস এর কি? লিথিয়ামে দেখো 2 1, বেরিলিয়ামে 2 2, 2 3, 2 4। ঠিক আছে, অর্থাৎ এরা একই পর্যায়ে আছে, কারণ কি এদের কক্ষপথ সংখ্যা 2টো। তাহলে আমরা জানি কক্ষপথ সংখ্যাই হচ্ছে তার পর্যায় সংখ্যা, আর শ্রেণী সংখ্যা আমরা বার করি কি করে? যদি আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে 2 এর বেশি হয় তাহলে 10+ যোগ করি। কেন যোগ করি সেটা আমাদের বিশ্লেষণের ব্যাপার এখানে নয়, জাস্ট জেনে রাখো ব্যাপারটা। তাহলে এটা কত নম্বর? 1 নম্বর শ্রেণী, এটা 2 নম্বর শ্রেণী, 13 নম্বর শ্রেণী, 14 নম্বর শ্রেণী। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, বা এদিক থেকে দেখলে ডান দিক থেকে বাম দিকে আসছি। হয়েছে? পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে গেলে, ঠিক আছে, ইলেকট্রন আসক্তি পরিমাণ বাড়ে। কারণ কি? ইলেকট্রন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাম দিক থেকে ডান দিকে গেলে দেখো বাইরের কক্ষে ইলেকট্রন কি হচ্ছে? একটা করে বৃদ্ধি পাচ্ছে না? 2 1 ছিল 2 হলো, 2 থেকে 3 হলো, 4 হলো। যখনই ইলেকট্রনগুলো বৃদ্ধি হবে তখন পরমাণু থেকে বাইরের কক্ষে ইলেকট্রনের কি বাড়ে? টান বাড়ে। অর্থাৎ এই প্রত্যেকটারই 2টো কক্ষ ছিল, এটা যদি নিউক্লিয়াস ধরি প্রত্যেকটারই 2টো করে কক্ষ ছিল। যত ইলেকট্রন সংখ্যা বাইরের কক্ষে বাড়বে তত নিউক্লিয়াস এবং বাইরের কক্ষে ইলেকট্রনের মধ্যে টান বাড়বে, অর্থাৎ নিজেদের মধ্যে আকর্ষণ ক্ষমতা বাড়বে। ফলে এরা অন্য কোনো মৌল থেকে কি করতে পারবে? ইলেকট্রন আসক্তি বা টানতে সক্ষম। আর এই টানটাকেই আমরা কি বলি? এই টানটাকেই আমরা বলি কি? ইলেকট্রন আসক্তি বা তড়িৎ অপরাধর্মিতা। ফলে বাম থেকে ডান দিকে গেলে আমাদের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিউক্লিয়াস এবং বাইরের কক্ষের ইলেকট্রনের মধ্যে টান বৃদ্ধি পায়, ফলে তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ অপরাধর্মিতা বৃদ্ধি পায়। তাহলে বাম দিক থেকে ডানে গেলে কি হয়? বাড়ে। তাহলে ঠিক উল্টোটা, ডান দিক থেকে বাম দিকে গেলে কমে। ক্লিয়ার? এবার এটা তো গেল পর্যায় বরাবর। শ্রেণী বরাবর আশা করবো এটা অসুবিধা নেই। এবার শ্রেণী বরাবর দেখো, শ্রেণী বরাবর ধরো আমি একটা শ্রেণী ধরলাম, লিথিয়াম, সোডিয়াম আর হচ্ছে আমাদের পটাশিয়াম। এটা দেখো 2 3 2 1 3 নম্বর। এটা দেখো 11 2 8 1। এটা দেখো 19 2 8 8 1। দেখো এটা সবগুলোই ছিল কি 1 নম্বর শ্রেণী। দেখো তাহলে 1 নম্বর শ্রেণীর পরপর নিচে আছে। দেখো এর কক্ষপথ সংখ্যা 2টো, এর 3টে, এর 4টে। হয়েছে? দেখো কক্ষপথ সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিউক্লিয়াস এবং বাইরের কক্ষের দূরত্ব কি বাড়ছে, হ্যাঁ কি না? দূরত্ব বাড়লে টান অটোমেটিক কমে, আমরা জানি। দূরত্ব বৃদ্ধি হলেই কি হয়? অটোমেটিক আকর্ষণ ক্ষমতা কমতে থাকে, সেটা ইলেকট্রনের ক্ষেত্রে হোক বা বাস্তবিক ক্ষেত্রে হোক। ক্লিয়ার করতে পারলাম? দুটোর ক্ষেত্রে কি হয়? আকর্ষণ ক্ষমতা কমে যায়। ফলে দেখো এর 2টো কক্ষ ছিল, 3টে 4টে, তাহলে উপর থেকে নিচে গেলে কক্ষপথ সংখ্যা বাড়ছে। ফলে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষে ইলেকট্রনের কি হয়? টানও কমছে, কারণ দূরত্ব বাড়ছে। দূরত্ব বাড়লে কি হয়? টান কমে। ফলে বা আমাদের উপর থেকে নিচে নামলে আমাদের ইলেকট্রন আসক্তি বা তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ অপরাধর্মিতা কি কমতে থাকে। অর্থাৎ উপর থেকে নিচে নামলে কমে, আর নিচ থেকে উপরে উঠলে বাড়ে। ক্লিয়ার? আশা করব ক্লিয়ার। এখান থেকে 2-1টা কোশ্চেন দিয়ে দেখি, কয়েকটা মূল্য দিয়ে দেয়, বলে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে এবং নিম্নক্রমে সাজাও। তাহলে তোমার প্রথম কাজ হবে কি? তুমি এই ধারণা ব্যক্ত করে ফেলেছো বা তুমি এই ধারণা জানো বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, উপর থেকে নিচে নামলে কি হয়, আর উল্টোটা হলে উল্টোটা হবে। এবার তোমার কাজ হবে কি? তুমি প্রথমে ইলেকট্রন বিন্যাস করবে, কোনটা কোন জায়গায় আছে, আধুনিক পর্যায় সারণীতে কোথায় আছে সেটা জানবে। জানার পর তুমি কি করবে? কোনটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তাহলে সেদিকে বাড়বে, ডান দিক থেকে বাম দিকে গেলে কমবে, উপর থেকে নিচে নামলে বাড়বে, কমবে, আর নিচ থেকে উপরে উঠলে বাড়বে। এই ধারণা কাজে লাগিয়ে তুমি সাজাবে সুন্দর। তোমাকে এক্সপ্লেন করতে বলবে না, তোমাকে জাস্ট বলবে কি সাজাও। ক্লিয়ার? ইলেকট্রন আসক্তি সম্পর্কে আর কোনো সমস্যা নেই? সমস্যা নেই। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো ওই প্রশ্নেই আর একটা কোশ্চেন ছিল,
কি কোশ্চেন ছিল বলছে হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রাখার পক্ষে এবং 17 নম্বর শ্রেণীতে রাখার বিপক্ষে একটা করে যুক্তি দাও। অর্থাৎ এই কোশ্চেনটা আর কিভাবে পড়ে বলে কি হাইড্রোজেনকে কেন দুষ্টু মৌল বলা হয়, ঠিক আছে, অথবা হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণী এবং 17 নম্বর শ্রেণীতে রাখা সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। ক্লিয়ার? চলো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাও জেনে নিই। দেখো হাইড্রোজেনকে আমরা কোথায় স্থান দিয়েছি? 1 নম্বর শ্রেণীতে। এই হাইড্রোজেন এবার বলছে 1 নম্বর শ্রেণীতে রাখার সপক্ষে যুক্তি দিতে বলেছে এবং 17 নম্বর শ্রেণীতে আমরা রাখতে পারি না বা রাখা সম্ভব হয় কিন্তু রাখতে পারি না, তার বিপক্ষে একটা যুক্তি দিতে বলেছে। ক্লিয়ার? দেখো আমি আগে পক্ষে যুক্তি দিই, তারপর বিপক্ষে করব, কারণ পক্ষে না যুক্তি দিলে তোমরা বিপক্ষে বুঝতে পারবে না। কেন আমি যদি এখানে রাখতে পারি কেন রাখি না, তাহলে এই ব্যাপারটা আগে রাখি কেন জানি, তারপর রাখি না কেন জানবো। ক্লিয়ার? চলো 1 নম্বর শ্রেণীতে কেন রাখা হয়। দেখো 1 নম্বর শ্রেণীতে প্রত্যেকটা মৌলকে আমি লিখছি। দেখো হাইড্রোজেন, আমাদের লিথিয়াম, সোডিয়াম আর হচ্ছে আমরা পটাশিয়াম ধরছি, এই 4টি ধরছি আর সবগুলো আছে। দেখো এর ইলেকট্রন অ্যাটমিক নাম্বার কত ছিল? 1, এর 3, এ দেখো 11 আর এর 19। প্রথমে ইলেকট্রন বিন্যাস করছি, এ তাহলে একটাই কক্ষপথ। এ দেখো 2 1, এর 2 8 1, এর 2 8 8 1 হয়েছে। দেখো তো এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম অর্থাৎ এই শ্রেণী যতগুলো মৌল দেখবে তার বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1, আর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার যোজ্যতা। যেটা যদি 4-এর কম হয় সেটা তার যোজ্যতা, যদি 4-এর বেশি হয় তাহলে 8 থেকে বিয়োগ করি। দেখো তো লিথিয়ামেরও যোজ্যতা 1, সোডিয়ামেরও 1, পটাশিয়ামেরও 1, এরপরে যেগুলো আছে প্রত্যেকটারই 1। অর্থাৎ 1 নম্বর শ্রেণীর প্রত্যেকটা মৌলের যোজ্যতা দেখতে পাচ্ছি কি 1। তাহলে আমাদের হাইড্রোজেনেরও তেমন 1 হচ্ছে। তাহলে 1 নম্বর শ্রেণীর প্রত্যেকটি যোজ্যতা 1 বলে, ঠিক আছে, এই শ্রেণীর মৌলগুলোর সাথে কার সাদৃশ্য পাওয়া যায়? হাইড্রোজেনের সাদৃশ্য পাওয়া যায়। তার জন্য আমরা কোথায় রাখি? হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রাখি। তাহলে প্রথমেই পয়েন্ট কি লিখবে? যোজ্যতার সাদৃশ্য, যোজ্যতার সাদৃশ্য। ক্লিয়ার? কারণ 1 নম্বর শ্রেণী প্রত্যেকটা মৌলের যোজ্যতা 1 হয়, তেমন হাইড্রোজেনেরও আমাদের যোজ্যতা কত হয়? 1 হয়। তার জন্য আমরা হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রাখি। ক্লিয়ার? এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হয়েছে, এটা 1 নম্বর পয়েন্ট। এবার দেখো হ্যালাইড গঠন, হ্যালাইট গঠন 2 নম্বর পয়েন্ট হয়েছে। হ্যালাইড গঠন কি? হ্যালাইড কত অর্থ? হ্যালোজেন। বলছে এই 1 নম্বর শ্রেণীর প্রতিটা মৌল হ্যালোজেন মৌলের সাথে যুক্ত হয় এবং হ্যালাইড গঠন করে। হ্যালোজেন মৌল কাকে বলা হয়? ক্লোরিন, তারপর প্রথম আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সব কি হ্যালোজেন মৌল। হ্যালোজেন কথা তো তোমরা সবাই জানো, লবণ উৎপাদক, তাই তো? এই বলছে এই যে 1 নম্বর শ্রেণীর মৌল এবং 17 নম্বর শ্রেণীর মৌলগুলো যুক্ত হয়, 1 নম্বর শ্রেণী প্লাস 17 নম্বর শ্রেণী মৌলগুলো যুক্ত হয় কি উৎপন্ন করে? হ্যালাইড। ঠিক আছে, হ্যালাইড উৎপন্ন করে, তার জন্য কি বলা কি? হ্যালাইড যৌগ। এবং 17 নম্বর শ্রেণী এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম যেমন করে হ্যালাইড গঠন করতে পারে, তেমন হাইড্রোজেনও একই সঙ্গে হ্যালাইড গঠন করতে সক্ষম। তার জন্য একে আমরা কি করি? 1 নম্বর শ্রেণীতে বসিয়ে রাখি। ক্লিয়ার? 2টো পয়েন্ট ক্লিয়ার আশা করব। 3 নম্বর সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে বিজারণ ধর্ম। ইলেকট্রনের তত্ত্ব অনুসারে তোমরা সবাই জানো ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন গ্রহণকে আমরা বলি বিজারণ, ইলেকট্রন বর্জনকে আমরা বলি জারণ। ঠিক আছে, যে নিজে জারিত হয় অপরকে বিজারিত করে তাকেই বলা হয় কি? তাকেই বলা হয় কি? বিজারক। ঠিক আছে, দেখো হাইড্রোজেন এখানে বিজারণ ধর্ম দেখায়, কারণ কি হাইড্রোজেন কাছে একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে। ঠিক আছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, আর ত্যাগ করলে কি হয়? জারণ। অর্থাৎ যে ত্যাগ করে তাকে বলা হয় জারক, তাই তো? বলছে যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে অন্যকে বিজারিত করে তাকেই বলা হয় কি? তার এই ধর্মটাকে বলা হয় কি? বিজারণ ধর্ম। অর্থাৎ
এই শ্রেণীর প্রত্যেকটা মৌল কি দেখায়, বিজারণ ধর্ম দেখায়, তেমন হাইড্রোজেনও দেখায়। তার জন্য কি বলা হয়, একে আমরা কি 1 নম্বর শ্রেণীতে রাখি। ক্লিয়ার? আরও অনেকগুলো পয়েন্ট আছে, আমাদের এই 3টে জানলে হবে। ঠিক আছে, আরও অনেকগুলো করতে পারো, কোনো চাপ নেই, আমাদের এই 3টে গেলে জানলে মোটামুটি হবে। এবার তো দেখলাম এটা তো 1 নম্বর শ্রেণীতে রাখার সাদৃশ্য। এবার দেখো আমরা 17 নম্বর শ্রেণীতে কেন রাখতে পারি সেটাও দেখে নিই। দেখো 17 নম্বর শ্রেণী, 17 নম্বর শ্রেণী দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। ঠিক আছে, আমরা এই দুটোই নিচ্ছি কারণ এটা 20 বাইরে বেরিয়ে যাচ্ছে, তোমাদের ইলেকট্রন বিন্যাস করতে অসুবিধা হবে। বা 11-12 উঠলে তোমাদের কোনো চাপ হবে না, কারণ তোমরা তখন SPDF সূত্রে চলে আসবে, তখন এটা খুব ইজিলি। ঠিক আছে, চলো এটা দেখো 9 নম্বর মৌল, এটা 17 নম্বর শ্রেণী, 17 নম্বর মৌল 27287। ঠিক আছে, আর আমাদের হাইড্রোজেনের কত 1। দেখো ক্লোরিনের যোজ্যতা বার করো, দেখো এর বাইরে কক্ষে ইলেকট্রন 7, তাহলে 8 - 7 1। এটাও দেখো, এটাও 8 - 7 1, অর্থাৎ 17 নম্বর শ্রেণীর, ঠিক আছে, যে হ্যালোজেন মৌলগুলো ছিল তাদেরও যোজ্যতা কত 1। কার মতো? হাইড্রোজেনের মতো। তাহলে যোজ্যতার দিক থেকে আমরা হাইড্রোজেনকে 17 নম্বর শ্রেণীতেও রাখতে পারি, তাই কি না? পারি, কারণ কি 17 নম্বর শ্রেণীর প্রত্যেকটা মৌলের যোজ্যতা 1। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এটা 1 নম্বর পয়েন্ট, যোজ্যতা সাদৃশ্য, যোজ্যতার সাদৃশ্য। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট, অধাতব ধর্ম। অধাতব ধর্ম কি ধর্ম? বলছে হ্যালোজেন মৌলের মতো, ঠিক আছে, হাইড্রোজেনও একটি দ্বিপরমাণু গ্যাস। দেখো হাইড্রোজেন H আর H যুক্ত হয়ে H2 উৎপন্ন করে, H2 কে আমরা বলি হাইড্রোজেন গ্যাস, তাই তো? বলছে যেমন Cl2 হয়, Br2 হয়, I2 হয়, Cl2 হয়, তেমন H2 হয়। আর এই যে দুটো করে হওয়াকে বলা হয় কি দ্বিপরমাণু, কি বলা হয়? দ্বিপরমাণু। ক্লিয়ার? বলছে হ্যালোজেন মৌলগুলোর মতো হাইড্রোজেন একটি দ্বিপরমাণুক অধাতব মৌল বা অধাতব প্রকৃতির হয়। তার জন্য আমরা একে কোথায় রাখতে পারি? 17 নম্বর শ্রেণীতেও রাখতে সক্ষম। ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার? তাহলে এই জন্য রাখতে পারি। এবার বলছে এই 17 নম্বর শ্রেণীর মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে, কারণ দেখো এদের অষ্টক প্রতি লাভের জন্য একটা করে ইলেকট্রন দরকার ছিল। তাহলে একটা করে ইলেকট্রন নিয়ে এরা কি করে অষ্টক প্রতি লাভ করে? ইলেকট্রন গ্রহণ করে আমরা বলি অ্যানায়ন, তাই তো বলি অ্যানায়ন। বলছে এই হ্যালোজেন মৌলের মতো হাইড্রোজেনও একটা করে ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম, দিয়ে এ কি করে নিকটতম এই নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো আচরণ করে। ঠিক আছে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো আচরণ করে। বলছে হ্যালোজেন মৌলেরও যেমন ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন করার প্রবণতা আছে, তেমন হাইড্রোজেনেরও একটা করে ইলেকট্রন গ্রহণ করে হিলিয়ামের মতো আচরণ করার প্রবণতা বর্তমান। তার জন্য আমরা এখানে কোথায় রাখি? আমরা 17 নম্বর কোথায় রাখি না, 17 নম্বর শ্রেণীতেও রাখতে পারি। 1 নম্বর শ্রেণীতে আছে, কিন্তু এটাকে আমরা 17 নম্বর শ্রেণীতেও রাখতে পারি। দেখো 3টে পয়েন্ট পেলাম, তাই তো? তাহলে আমরা 1 নম্বর শ্রেণীতে রাখার সপক্ষে যুক্তি পেলাম, আবার 17 নম্বর শ্রেণীতেও রাখার সপক্ষে আমরা যুক্তি পেলাম। এবার দেখো আমরা 17 নম্বর শ্রেণীতে রাখি কি? তোমরা পর্যায় সারণী টেবিলে আমি দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছিল। তাহলে সেখানে আমরা 17 নম্বর শ্রেণীতে রাখি কি? রাখা হয় না। এবার সেই কারণটা দেখো, তোমাদের প্রশ্নের যে মূল প্রশ্ন বা মূল উত্তর সেটাই বলছি, কেন রাখা হয় না। দেখো সবচেয়ে মূল কারণ হচ্ছে কি, হ্যালোজেন মৌলগুলো কি তীব্র অপরাধর্মী মৌল বা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, যার মধ্যে ফ্লোরিনের সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা বেশি। ঠিক আছে, হ্যালোজেন মৌলগুলো তীব্র অপরাধর্মী মৌল অথবা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করা বা ইলেকট্রনের আসক্তির পরিমাণ উচ্চ প্রকৃতির। কিন্তু হাইড্রোজেন ইলেকট্রন যে ধরতে পারে, হিলিয়ামের মতো আচরণ করতে পারে, কিন্তু নিয়ম অনুযায়ী করতে পারে, কিন্তু হাইড্রোজেন এটা করে না। কারণ হাইড্রোজেন একটি তড়িৎ ধনাত্মক মৌল বা পরাধর্মী মৌল।
পরাধর্মী মৌল। অর্থাৎ হাইড্রোজেন মাইনাস হওয়ার থেকেও হাইড্রোজেন প্লাস হওয়াটা খুবই সহজলভ্য হাইড্রোজেনের কাছে। অর্থাৎ হাইড্রোজেন ইলেকট্রন খুব সহজেই ছাড়তে পারে এবং নিজে হচ্ছে কি জারক মৌল। ঠিক আছে, এটাই হচ্ছে প্রবলেম, যেখানে এই প্রবলেমের জন্যই আমরা হ্যালোজেনকে কোথায় আমাদের হাইড্রোজেনকে আমরা হ্যালোজেন মৌলতে স্থান দিতে পারি না। একটাই কারণ হ্যালোজেন মৌলগুলো তড়িৎ অপরাধর্মী মৌল বা তড়িৎ ঋণাত্মক মৌল, যাদের ইলেকট্রন করার ক্ষমতা খুবই তীব্র। কিন্তু হাইড্রোজেনেরও ক্ষমতা আছে ইলেকট্রন ধরার, কিন্তু তা সত্ত্বেও হাইড্রোজেন ইলেকট্রন ধরে না। হাইড্রোজেন ইলেকট্রন ধরাচ্ছে, ইলেকট্রন বর্জন করতে ভালো পারে এবং তার জন্য একে বলা হয় কি তড়িৎ ধনাত্মক মৌল বা পরাধর্মী মৌল। এই পরাধর্মিতার জন্যই আমরা কি করি, হাইড্রোজেনকে 17 নম্বর শ্রেণীতে না রেখে 1 নম্বর শ্রেণীতে রাখি। ক্লিয়ার করতে পারলাম? এই হচ্ছে সেই কারণ যার কারণে আমরা কি করি, 17 নম্বর শ্রেণীতে না রেখে আমরা হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রাখি। আশা করব তোমাদের প্রশ্নের সঠিক তোমরা অ্যান্সার পেয়ে গেছো। আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো এবং যারা আমাদের এই সেশনে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকের সেশনের শেষ কোশ্চেন আমরা দেখে নেব। যদি তোমাদের কোনোরূপ কোশ্চেন আছে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো বা আমাদের টেলিগ্রাম এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। প্রতিটারই লিঙ্ক তোমরা এই ডেসক্রিপশান বক্সের নিচে পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন হতে পারো। সেখানে তোমরা কোশ্চেন পাঠাতে পারো, আমরা চেষ্টা করব সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে আলোচনা করতে বা প্রোভাইড করতে। ঠিক আছে, দেখো আজকের সেশনের শেষ কোশ্চেনটা আমরা আজকে আলোচনা করব। তারপরে আমরা পরবর্তী ক্লাসে আমরা এই বন্ধন আয়নীয় এবং সমযোজী বন্ধন সম্পর্কে আলোচনা করব। ক্লিয়ার? ক্লাসের শুরুতেই বলেছিলাম দুটো জিনিস নিয়ে করাবো, কিন্তু ক্লাস সেশনটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমরা পরবর্তী সেশনে গিয়ে ওটা করব। মৌলের আয়নন শক্তি কি বা আয়নন বিভব কি বা আয়নাইজেশন শক্তি কি? ঠিক আছে, এটা কি? দেখো আয়নন বিভব কি, দেখো কোনো মৌলের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকা। আমরা বিভিন্ন কক্ষপথ ধরি, আমি ধরো একটা ধরে নিলাম সোডিয়াম অ্যাটমিক নাম্বার 11। সোডিয়ামের বাইরের কক্ষে ভিতরের কক্ষে আছে 2টো ইলেকট্রন এবং তার বাইরের কক্ষে আছে 8খানা ইলেকট্রন। হয়েছে, ঠিক তার বাইরের কক্ষে আছে কি 1টা ইলেকট্রন। বলেছে কোনো মৌলের বিভিন্ন কক্ষপথে থাকা ইলেকট্রনকে, ঠিক আছে, যদি কক্ষপথ থেকে বিচ্ছিন্ন করি বা বিচ্ছিন্ন করতে, ধরো আমার এই যে সোডিয়ামে থাকা বাইরের কক্ষে ইলেকট্রনকে আমরা এখান থেকে বার করে নেব, বা সোডিয়ামের ভেতর কক্ষে থাকা ইলেকট্রনকে আমরা বাইরের কক্ষে নিয়ে আসবো, তাহলে কক্ষপথ চূর্ণ করতে বা কক্ষপথ বিচ্যুতি করতে বা কক্ষপথ থেকে বার করতে, কি বার করতে? ইলেকট্রন বার করতে। এই ইলেকট্রন বার করার জন্য যে পরিমাণ, ধরো আমি কোনো জায়গাতে বা কারোর কোনো জিনিস থেকে কোনো জিনিস কাড়িয়ে নিচ্ছি বা ছাড়িয়ে নিচ্ছি, তাহলে শক্তি প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ ছাড়া আমরা করতে পারবো না, সেটা আমরা মারামারি করি বা যাই করি, শক্তির প্রয়োজন হবে। বলছে তাহলে এখানে থাকা ইলেকট্রনকে আমরা বার করছি ইচ্ছে করি, তাহলে কি আমাদের শক্তি প্রয়োগ করতে হবে অবশ্যই বা বল প্রয়োগ করতে হবে। বলছে এই যে ইলেকট্রনকে বার করতে, বিভিন্ন কক্ষপথ থেকে ইলেকট্রন বার করতে, ঠিক আছে, যে পরিমাণ শক্তির আমাদের প্রয়োজন হয় বা আমরা প্রয়োগ করি, সেই পরিমাণ শক্তিকে বা সেই শক্তিকে আমরা বলি কি আয়নন বিভব। ঠিক আছে, আলটিমেট এটাই বলে। তোমাদের বইতে বিভিন্ন রকম সংজ্ঞা আছে, তোমাদের বইতে যদি যেটা আছে তোমরা সেটাই বলতে পারো, কোনো চাপ নেই। কিন্তু আলটিমেট ঘটনা হচ্ছে এটাই, কোনো মৌলের বিভিন্ন কক্ষপথে থাকা ইলেকট্রনকে অপসারিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেই পরিমাণ শক্তিকে আমরা বলি কি আমাদের আয়নন বিভব বা আয়নাইজেশন শক্তি বা আয়নন শক্তি। ক্লিয়ার? কোনো মৌলের বিভিন্ন কক্ষপথে থাকা ইলেকট্রনকে অপসারণ করতে যে পরিমাণ শক্তি আমাদের প্রয়োজন হয়, সেই পরিমাণ শক্তিকে বলা হয় কি আয়নন বিভব। ক্লিয়ার? না হলে তোমাদের বইতে থাকা সংজ্ঞা তোমরা লিখতেই পারো, কোনো সমস্যা নেই। আমি যেটা বললাম সেটা লিখলেও কোনোরূপ
সমস্যা তোমাদের হবে না। আলটিমেট ঘটনা হচ্ছে ইলেকট্রনকে অপসারণ করতে হবে। সেটা আমি ভিতরে কক্ষপথ থেকে বাইরে কক্ষপথে আনতে পারি, বা ভিতরে কক্ষপথ থেকে পরে কক্ষপথে আনতে পারি, বা ভিতরে কক্ষপথ থেকে বাইরে কক্ষপথে আনতে পারি, বা বাইরে কক্ষপথে ইলেকট্রনকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। একই জিনিস এবার বিভিন্ন কক্ষপথ অনুযায়ী তাদের আমাদের আয়নন বিভবের পরিমাণ বিভিন্ন রকম হয়, সেটা আলাদা, সেটা তোমরা 11-12 গিয়ে পড়বে, এটা তোমাদের বিষয় নয়। ক্লিয়ার? তাহলে আয়নন বিভব তাকেই বলা হয় ইলেকট্রন অপসারণ করার ক্ষমতাকে, বা ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ কার্য করতে হয় বা যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয় তাকেই বলা হয় কি আয়নন শক্তি বা আয়নন বিভব। ক্লিয়ার হয়েছে? এবার এখান থেকে আর কি কোশ্চেন বলে, এই কোশ্চেনে আরেকটা কোশ্চেন ছিল পর্যায় এবং শ্রেণী বরাবর এর কি পরিবর্তন হয় বলে দিই। দেখো আমরা জানি বাম দিক থেকে কোনো একটা নির্দিষ্ট পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াস এবং ইলেকট্রন বাড়ার সঙ্গে সঙ্গে নিউক্লিয়াস এবং বাইরের কক্ষে ইলেকট্রনের মধ্যে কি আকর্ষণ বল বৃদ্ধি পায়। ধরো আমাদের আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে বাম থেকে ডানে, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল বেশি আসছে, তাহলে এখান থেকে ইলেকট্রন বার করতে কি হয়, বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, হ্যাঁ কি না? তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে কি শক্তি, আয়নন শক্তি, ডান দিক থেকে বাম দিকে গেলে কমে। তেমনই একই শক্তি অ্যাপ্লাই করে আকর্ষণ ক্ষমতা উপর থেকে নিচে নামলে কমে যায় এবং নিচ থেকে উপরে উঠলে বাড়ে। ক্লিয়ার? একই তত্ত্ব অনুযায়ী আমরা এটা করব। ঠিক আছে? এবার সবচেয়ে গল্প হচ্ছে এখানেই আয়নন শক্তিতে ব্যতিক্রম দেখা যায়। কি দেখা যায়? ব্যতিক্রম আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে? যেখানে কিছু কিছু মৌলের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম ধর্ম দেখা যায়। এই জন্য এইটা একটু মনে রাখবে, এটা কোনো একটা কাজ করতে গেলে ব্যতিক্রম তো থাকবে, দু একটা ব্যতিক্রম থাকবেই। এটাই সেই আয়নন বিভব, যেখানে আর যতগুলো ধর্ম আছে জারণ বিজারণ, তারপর তড়িৎ ঋণাত্মকতা, ধনাত্মকতা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, প্রত্যেকটা একই আছে, কিন্তু আয়নন শক্তি একই। কিন্তু কিছু কিছু মৌল আছে যাদের আমাদের উল্টো হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো লিথিয়াম, বেরিলিয়াম আর বোরন। দেখো অ্যাটমিক নাম্বার ছিল 3, এর 4, এর 5, কক্ষপথ সংখ্যা বার করো 2 1 2 2 2 3। 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী আর 13 নম্বর শ্রেণী, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি। তাহলে আমরা বললাম কি বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, আয়নন শক্তিমান বাড়ে। তাহলে সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল কি বোরনের, কিন্তু বেরিয়ামের সবচেয়ে বেশি। দেখো এর ডাটাগুলো দিচ্ছি, দেখো এর হচ্ছে আয়নন বিভব হচ্ছে 520 কেজি পার মোল, এর দেখো 899। তাহলে এর থেকে বেশি হওয়ার কথা, এর হয় জানো, এর হয় কি 801। দেখতে পাচ্ছ? ক্লিয়ার? তাহলে হলো কি লিথিয়াম বেরিলিয়াম বেশি, আবার বোরন কম। ব্যতিক্রম, এই সেই ব্যতিক্রম। ঠিক আছে? বলছে হওয়া উচিত ছিল কি আমাদের, হওয়া উচিত ছিল আমাদের বোরনের বেশি হওয়ার, কিন্তু যেহেতু আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি সূত্র অনুযায়ী বাড়ে, কিন্তু এটা ব্যতিক্রম। যেখানে আরও দু একটা ব্যতিক্রম আছে যেখানে হয় কি হয়, বাম দিক থেকে ডান দিকে বাড়া সত্ত্বেও দেখলাম কি বেরিয়ামের পরে বোরন আছে, তাহলে এর বেশি হওয়ার কথা কিন্তু কম। ঠিক আছে? এই কটা একটু মনে রাখবে। এইটা ব্যতিক্রম বলে বেশিরভাগ মাধ্যমিকের কোশ্চেনে এই আয়নন বিভব সম্পর্কে দিয়ে দেয়, অথবা কিছু কিছু মৌল দিয়ে দেয় আয়নন বিভবের ঊর্ধ্বক্রমে নিম্নক্রমে সাজাও। ঠিক আছে? এইটা একটু দেখে শুনে করবে। ক্লিয়ার? চলো আজকের সেশনটা এই পর্যন্ত। লাইক এবং শেয়ার করো। যারা আমাদের এই চ্যানেলের নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্রিপারেশন নাও। জয় হিন্দ, জয় ভারত।